সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় ৩টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ঝুপঝুপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেলেছি, যেমনটি শব্দ হয়েছে ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে। কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামই নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই এগিয়ে দেখ তো কে। ইঁদুর কিদুর হবে হয়তো, বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়দৌড়ি পর্যায়ে চলে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতে ডান দিক দিয়ে উঠে গেল ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যাচ্ছে, বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে। তবে ছাদে শব্দ করছে কে তাহলে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচ্চুদের 4 তলা বাড়ি। রবিন চাচ্চুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কির উপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে টকটক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতেই আমি বারবার হিসু পাই বলে রাতে পানি কম খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিল না। 2য় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হচ্ছে। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছনে ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে, দুহাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা মনে হলো। আমি কানে তখন কিছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি বলে মনে হলো না, শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয় ঠিক তেমনই। আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা কাকুকে বলছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আমি আবার চমকে উঠলাম।
ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার অজ্ঞান হলাম। সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিন আমাদের ছাদে দেখা যায়নি। সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচ্চু মারা গিয়েছিলেন। ভালো মানুষ হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিলেন তিনি। প্রিয় দর্শক, আশেপাশে ঘটে যাওয়া এমন আরও অনেক ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।